আপনারা শুনছেন ভৌতিক আসর। হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক আসরে। আজকে একটি নতুন গল্প নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো বেশি দেরি না করে চলুন গল্পে ফেরা যাক। আমরা সবাই জানি রাতের বেলা কবরস্থানের আশেপাশে জিনের দেখা পাওয়া যায়, কিন্তু আমাদের এই গল্পের নায়িকা কি সে কথা জানে? আমার নাম শান্তা। আমার পরিবার বলতে আমার মা বাবাকে আমি অনেক ভালোবাসি। বাবার এখন বয়স হয়েছে, তাই আমি বাধ্য হয়ে চাকরি করি। পড়াশোনা শেষ করে খুব ভালো একটা জব পেয়েছি। এখন আমার বাবা মায়ের সকল দায়িত্ব আমার কাঁধে। নিজের বিয়ে নিয়ে এখনো কিছু ভাবিনি, তবে কবে বিয়ে করব সেটাও জানি না। আমি বসবাস করি ঢাকা আজিমপুর আর চাকরি করি ঢাকা সাভারে। আমার চাকরির সময় ছিল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিন্তু বাড়িতে ফিরতে ফিরতে রাত 9টা থেকে 10টা বেজে যায়, কারণ সাভার থেকে আজিমপুর অনেকটাই দূরে। তেমন একদিন অফিস শেষে বাসে বসে আছি। বাসটা চলছে নিজের গতিতে। আমাদের কোম্পানিটা অনেক বড় ছিল, আমাদের জন্য অনেকগুলো বাস রেডি করেছিল। আমরা সেই বাসে করেই আসা যাওয়া করতাম। বাসটা আজিমপুর আসার পর আমাকে নামতে বলল। আমি নেমে গেলাম। বাসটা তার মতো করে চলে গেল। আমি আমার বাড়ির পথে হাঁটা দিলাম। ঠিক তখনই আমার বান্ধবী স্বর্ণা আমাকে ফোন করে। এতদিন পর ফোন করলি? আমি তো ভাবলাম তুই বোধহয় আমাকে ভুলেই গেছিস, বিয়ে করে স্বামী নিয়ে সুখে আছিস। ফোনের অপর থেকে আমার বান্ধবী বলল, না রে মামা, আমি তো সুখে নেই। আমার সাথে অলৌকিক কিছু বিষয় ঘটছে। তুই জানিস আমি অনেক কষ্টে আছি রে। বান্ধবীর সাথে কথা বলতে বলতে কখন যে নিজের বাড়ির পথ হারিয়ে অন্য আরেকটি পথে হাঁটা শুরু করলাম নিজেও জানতাম না। ঠিক আছে, আমি 2-1 দিনের ভেতর তোর সাথে দেখা করতে আসব। সামনাসামনি এসে তারপর এই বিষয়ে কথা বলবো। ফোনটা রাখতে আমি দেখতে পাই আমি যে পথ ধরে হাঁটছি এই পথ হচ্ছে আজিমপুর কবরস্থানের খুব পাশাপাশি একটা পথ। এই রাস্তা থেকে দেখা যায় আজিমপুর কবরস্থানের ভেতরের পুরো অংশটা। আমি তো তখন অবাক হয়ে যাই, কারণ আমি তো আমার বাড়ির পথে হাঁটছিলাম। এখান থেকে আমার বাড়ি অনেকটাই দূরে। আমি এ পথে কিভাবে আসলাম? ঠিক তখনই আমি দেখতে পাই আজিমপুর কবরস্থানের ভেতরে কাউকে কবরবাসী করা হচ্ছে। সেখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আর সবার মাঝে একটা মরার খাটিয়া শোয়ানো আছে। সে মরার খাটিয়ার ভেতরে একটা লাশ। আমি সেই দৃশ্য দেখছিলাম, কারণ এর আগে আমি কখনো কাউকে কবর দিতে দেখিনি। আমি সেখানে দাঁড়িয়ে যখন সেই দৃশ্য দেখছিলাম, হঠাৎ করেই আমি দেখতে পাই সেই খাটিয়ার উপরে লাশটি উঠে বসে, যেটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই আর সেখান থেকে একটা দৌড় দেই। একটা মৃত লাশ কিভাবে উঠে বসলো? দৌড়াচ্ছিলাম কোন পথে আমি জানি না, কারণ চারিপাশে অনেক অন্ধকার ছিল। একটাও মানুষের দেখা পাচ্ছিলাম না। আমি দৌড়াচ্ছিলাম, ঠিক তখনই আমি একটা ছেলের সাথে ধাক্কা খাই। আমি দেখি আমার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির পরনে সাদা রঙের একটা পোশাক। শরীরের গঠন খুব ভালো ছিল, চেহারাটা ছিল খুবই মায়াবী। তার শরীর থেকে একটা খুব মিষ্টি স্মেল আসছিল। ছেলেটা আমাকে বলল, এই যে আপনি ঠিক আছেন তো? ধরুন আমার হাতটা ধরুন। আমি ছেলেটির হাতটা ধরে উঠে আসি। সে আমাকে বলে, কি ব্যাপার, এভাবে পাগলের মতো দৌড়াচ্ছেন কেন? আমি হাঁপাচ্ছিলাম। ছেলেটি তখন তার কাঁধে থাকা ব্যাগের ভেতর থেকে পানির বোতল বের করে আমার দিকে এগিয়ে দিল আর বলল, আগে আপনি পানি খান, এখানে বসেন, কি হচ্ছে বলেন তো? আমি তখন বলি, ওই কবরস্থানে একটা লাশ লাশ উঠে বসলো জানেন। আমার কথা শুনে ছেলেটি বলল, আচ্ছা আপনি ভয় পেয়েছেন তাই তো? এই পথ আসলে ভালো না। এই পথের মাঝখানে অনেকেই ভয় পেয়েছে। রাতের বেলা কবরস্থানে অনেক কিছু হয়ে থাকে, আর এখন রাত 10টা বেজে গেছে। এই রাস্তায় তেমন কেউ যাওয়া আসা করে না। আমি তখন বলি, আমি জানি না আমি এই পথে কি করে এলাম। আমি তো আমার বাড়ির পথে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিল আর আমি তার সাথে কথা বলতে বলতে পথ হারিয়ে এই পথে চলে এসেছি। ছেলেটি তখন বলল, আমার নাম ইব্রাহিম, আপনার নাম? আমি বলি, আমার নাম শান্তা। ছেলেটি বলে, আসুন আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেই। আমি বললাম, না তার দরকার হবে না, এই রাস্তার মাথায় হয়তো অনেক রিক্সা পেয়ে যাব কোনো, আমি সেটাতে করেই চলে যাব। ছেলেটি বলে, এত রাতে কোনো অটো পাবেন বলে তো মনে হয় না, আর তাছাড়া আমাকে বিশ্বাস করতে পারেন, আমি তেমন কোনো খারাপ ছেলে না। আমি একটা মাদ্রাসার স্টুডেন্ট। এই পথে বাড়িতে ফিরছিলাম, এমন সময় আপনার সাথে দেখা হলো। আসুন, আমার সাথে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি।
আমি ইব্রাহিমের সাথে হাঁটা শুরু করি। সে আমার বাড়ির পথে আমাকে নিয়ে আসার বলে, ভয় পাবেন না, বাড়িতে যাওয়ার পর আপনার মাকে বলবেন যেন কিছু আয়াত পড়ে আপনার শরীরে ফু দিয়ে দেয়। আর হ্যাঁ, এখনই বাড়িতে গিয়ে গোসল করে নেবেন, নয়তো আপনার সমস্যা হতে পারে। দেখুন, আপনি যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে জিন জাতির, আপনাকে ভয় দেখাতে চেয়েছে, সেগুলো খারাপ জিন। কিছু হবে না আপনার, আপনি সাবধানে থাকবেন। আমি তাহলে আসি, ভালো থাকবেন আপনি। ইব্রাহিম আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ছেলেটি কত সুন্দর করে কথা বলছিল, আমি তার কথাগুলো অবাক দৃষ্টিতে শুনছিলাম। ইব্রাহিম চলে যাওয়ার পর আমি আমার বাড়িতে ফিরে আসি। বাড়িতে আসার পর আমি বাবা মাকে আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো খুলে বলি। মা আমাকে কিছু দোয়া দুরূদ পড়ে ফু দিয়ে দেওয়ার বলে ফোনে কথা বলার সময় নিজেকে একটু সতর্ক রাখবেন। আমি আমার ঘরে চলে আসি। আমি শুধু সেই ইব্রাহিমের কথা ভাবছিলাম। ছেলেটি দেখতে খুবই সুন্দর ছিল যে তার মুখটা এখন আমার চোখে ভাসছে। এভাবেই আরও কয়েকটা দিন কেটে যায়। আমার বান্ধবী আমাকে ফোন দিয়ে বলে, কিরে তুই একটিবার আমার সাথে দেখা করতে পারবি? আমার না অনেক সমস্যা হচ্ছে, তোকে সেদিন বলেছিলাম ওই যে জিনের কথা, আসলে আমার কাছে একটা জিন আসে, তুই আসতে পারবি শান্তা? বলে আচ্ছা ঠিক আছে, আমি আজকে আসছি। আমি অফিসে আর যাই না, অফিসে ফোন করে দিয়ে বলে দিই আমার শরীরটা ভালো না, আজকে আসতে পারবো না। আমার বান্ধবী থাকতো ঢাকা উত্তরায়, আমি সেখানে চলে যাই। আমার বান্ধবীর হাজবেন্ড সে ঢাকার অনেক বড় একটা পরিবহন কোম্পানিতে জব করত। সে বেশিরভাগ সময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো, বাড়িতে আসার সময় পেত না। সপ্তাহে একদিন বা দুদিন তাদের বাড়িতে আসতো। আমি আমার বান্ধবীর সাথে দেখা করি আর বলি, কি হয়েছে, ভাইয়া কোথায়? সে বলে, তোর ভাইয়া তো কাজে চলে গেছে, আবার আসবে শনিবার। এই 4 দিন আমাকে একাই থাকতে হবে। কিন্তু তোকে যে কারণে ফোন দিয়েছি তুই জানিস, প্রতি রাতে আমার সাথে কিছু অদ্ভুত অলৌকিক বিষয় ঘটছে। আমি তখন আমার বান্ধবীর কাছে জানতে চাই, কি বলিস এসব আবল তাবল, কি হয়েছে বলতো? আমার বান্ধবী বলে, তুই তো জানিস আমাদের নতুন বিয়ে, বিয়ের পর তোর ভাইয়া আমাকে ঢাকায় নিয়ে আসে, আমাদের সাজানো গোছানো সংসার। তোর ভাইয়া কাজের জন্য সবসময় আমার সাথে থাকতে পারে না। আমি রাতে যখন ঘুমাই আমার মনে হয় কি জানিস, আমার কাছে কেউ আসে। আমি বলি, তোর কাছে কেউ আসে মানেটা কি? আমার বান্ধবী বলে, আমি যখন ঘুমিয়ে পড়ি আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি একটা ভয়ানক লোক, সে আমার কাছে আসে আর আমাকে স্পর্শ করে, আমাকে আদর করে স্বপ্নের মাঝে। কিন্তু যখন আমার স্বপ্নটা ভেঙে যায় তখন আমার শরীর ব্যথা করে, কেন জানি না। আমার মনে হয় কেউ একজন আমার সাথে মিলিত হয়। আমি বলি, কি বলিস আসলেই? কিন্তু যখন আমার স্বপ্নটা ভেঙে যায় তখন আমার শরীর ব্যথা করে, কেন জানি না, আমার এগুলো মনে হয়। আমার বান্ধবী বলে, হ্যাঁ রে বন্ধু, তুই বিশ্বাস কর, তোর সাথে আমি কেন মিথ্যা বলবো? আমি বললাম, ঠিক আছে, আজকে রাতে আমি তোর সাথে থাকবো, দেখি তেমন কোনো ঘটনা ঘটে কিনা। আমি জেগে থাকবো, তুই চিন্তা করিস না। যদি আসলেই কোনো অলৌকিক বিষয় ঘটে তাহলে আমরা কোনো বড় হুজুর বা কবিরাজের শরণাপন্ন হব। আমার বান্ধবী বলে, ঠিক আছে, তুই থাকলে তো অনেক ভালো হবে। আমার বান্ধবী আমার জন্য খাবার রান্না করে, আমরা রাতের খাবার দাবার করে ঘুমিয়ে পড়ি। আমার বান্ধবী ঘুমিয়েছিল কিন্তু আমি জেগেছিলাম। আমি ঘুমানোর নাটক করছিলাম। মধ্যরাতে আমি অনুভব করতে পারি এই ঘরটা অনেক ঠান্ডা হয়ে এসেছে। স্বাভাবিকভাবে বাইরে অনেক গরম পড়েছিল, কিন্তু ঘরটা যেন একেবারে বরফের মতো ঠান্ডা। আমার বান্ধবী বিছানায় শুয়েছিল, তখন সে কথা বলছিল নিচ থেকে আর বলছিল, আমার থেকে দূরে থাকো, আমাকে স্পর্শ করবে না। এই নাম, আমার শাড়িটা ছেড়ে দাও, কি করছে এগুলো? আমি তখন আমার বান্ধবীর ঘুম ভাঙিয়ে দেয়, বলি, কি হচ্ছে তোর, ওঠ। আমার বান্ধবী ঘুম থেকেও জেগে ওঠে, সে হাঁপাচ্ছিল। আমি তার জন্য পানি নিয়ে আসি, আমি তাকে পানি এগিয়ে দেই। সে পানি খাওয়ার পর আমাকে বলে, দোস্ত, আজকে আমি স্বপ্নে দেখেছিলাম সেই ভয়ানক লোকটা আজকে আমার কাছে এসেছিল। তুই যদি সঠিক সময়ে আমার ঘুমটা না ভাঙাতিস তাহলে সে আমাকে আজকেও মিলিত হতো আমার সাথে। আমি তখন আমার বান্ধবীকে বলি, কিন্তু আমি তো দেখছিলাম তুই ঘুমের মাঝে এগুলো বলছিলি, তোর আশেপাশে তো কেউ ছিল না। কিন্তু দোস্ত, আমি একটা জিনিস অনুভব করেছি, তোর ঘরটা সাধারণের তুলনায় অনেক ঠান্ডা, দেখ। আমরা বান্ধবী তখন বলে, আসলেই তো, হঠাৎ করে ঘরটা এত ঠান্ডা হলো কি করে? আমি বলি, তুই ভয় পাস না, কালই আমরা কোনো কবিরাজের কাছে যাব, সে অবশ্যই তোর এটার কোনো সমাধান বের করে দেবে। ঠিক তখনই আমাদের দরজার বাইরে কেউ একজন জোরে জোরে দরজা বাড়ি দিতে শুরু করে, যেটা দেখে আমার বান্ধবী আমাকে জড়িয়ে ধরে। আমি বলি, ভয় পাচ্ছিস কেন, দাঁড়া দেখতেছি। আমার বান্ধবী বলে, না না, তুই দরজা খুলিস না, কেন জানি মনে হচ্ছে সেই স্বপ্নে দেখা ভয়ানক লোকটা আমার ঘরে আসতে চাইছে। আমি বলি, আরে কি বলিস আবল তাবল? আমার বান্ধবী বলে, তুই বিশ্বাস কর,
তুই দরজাটা খুলিস না। বাইরে থেকে অনেক জোরে জোরে কেউ একজন দরজাটা বাড়ি মারছিল আর লাথি মারছিল। আমি ঘরের ভেতর থেকে বলি, এই কে বাইরে? কোন বেয়াদব এভাবে দরজা লাথি মারছে? যদি বের হয়ে আসি তাহলে কিন্তু জুতা পিটা করব। আমি এই কথা বলার সাথে সাথেই বাইরে থেকে সেই দরজায় টোকা দেওয়ার শব্দ থেমে যায়। আমার বান্ধবী আমাকে জড়িয়ে ধরেছিল। ঠিক তখনই চারিপাশে ফজরের আজান দিয়ে দেয়। আমি আমার বান্ধবীকে বলি, এই এখন তুই কিছুটা ঘুমিয়ে নে, আমি অফিস থেকে আরও 2 দিন ছুটি নিচ্ছি, তুই চিন্তা করিস না, আমি তো আছি নাকি। আমি অফিসে জানিয়ে দিই আরও 2 দিন আমি অফিসে আসতে পারবো না। আমার বস অনেক ভালো মানুষ ছিল, তাই সে আমার কথা শুনে বলে, ঠিক আছে, তোমার 2 দিন আসতে হবে না, তুমি তোমার বান্ধবীকে সাহায্য করো, সমস্যা নেই, এই দিকটা আমি সামনে নেব। আমি আমার বান্ধবীকে নিয়ে অনেক বড় একটা কবিরাজ বাড়িতে যাই। সেখানকার অনেক বড় কবিরাজ ছিল সে। কবিরাজ মশাইয়ের কাছে যাওয়ার পর আমি আমার বান্ধবীর সাথে থাকা সব কিছু খুলে বলি। আমার বান্ধবীও কবিরাজ মশাইকে সব কিছু বলে। কবিরাজ মশাইয়ের বয়স ছিল 80 বা 90-এর ছুঁই ছুঁই এরকম একটা। খুবই বৃদ্ধ আর অভিজ্ঞ একটা কবিরাজ ছিল। সে কবিরাজ আমাদেরকে যা বলল সেটা শুনে তো আমাদের চোখ কপালে উঠে গেল। সে কবিরাজ বলল, দেখো মা, আমি জানি তোমার কাছে কে আসে, সে কিন্তু ভালো কেউ না। দেখো, আমি যদি পারতাম তাহলে তোমার এই সমস্যাটার সমাধান করতাম, কিন্তু তুমি তার নজরে পড়ে গেছো। আমি কবিরাজ মশাইকে বলি, আপনি কার কথা বলছেন? কবিরাজ মশাই বলে, তার নাম হচ্ছে মালাকুন। সে কোনো সাধারণ জিন না, সে খুবই ভয়ানক আর শক্তিশালী একটা জিন। সে নতুন বইয়ের ওপর নজর ফেলে। দেখো, মালাকুন তোমার বান্ধবীর ওপর নজর ফেলেছে। সে যখন দেখলো তার স্বামী তাদের সাথে থাকে না, তখনই সে এই সুযোগটা কাজে লাগায়। তোমার বান্ধবী তোর স্বপ্নে দেখে মালাকুন তার কাছে আসে, কিন্তু মালাকুন আসলেই তোমার বান্ধবীর কাছে আসে। সে স্বপ্নের মায়া দেখে তোমার বান্ধবীর সাথে মিলিত হচ্ছে। আমি যদি পারতাম তাহলে তোমাদেরকে সাহায্য করতাম, কিন্তু আমার বয়স হয়েছে, আমি এখন মালাকুনের সাথে পারবো না। তোমরা আরো অনেক বড় কোনো হাফেজের দেখা করো, নয়তো অনেক দেরি হয়ে যাবে মা। আমরা কবিরাজ মশাইয়ের কাছ থেকে সবকিছু শুনে তার কাছ থেকে বিদায় নিয়ে আসি, কিন্তু এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের সন্ধানে তেমন কোনো বড় হাফেজ বা কবিরাজ ছিল না। কিভাবে আমি আমার বান্ধবীকে এই বিপদের হাত থেকে বাঁচাবো? আমি আমার বান্ধবীর হাজবেন্ডকে ফোন দিয়ে সবকিছু বলি। আমার বান্ধবীর হাজবেন্ড বলে, আরে এগুলো তো মনের ভুল, এগুলো কিচ্ছু না। ঠিক আছে, তোমার বান্ধবীকে গ্রামের বাড়িতে রেখে আসবো। ভাইয়া আমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। আমি আমার বান্ধবীকে বলি, এখন কি করবো আমরা? আমার বান্ধবী বলে, আমি জানি না, কিন্তু আমি আমার বাড়িতে থাকবো না। তোর ভাই আসলে আমি গ্রামে চলে যাব। এই 2 দিন আমি তোর বাড়িতে থাকতে চাই। আঙ্কেল আন্টি কি আমাকে তোর বাড়িতে থাকার জন্য অনুমতি দেবে? আমি বলি, কি বলিস, আমার বাবা মা তো তোকে অনেক ভালোবাসে, আর তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমি আমার বাবা মাকে ফোন দিয়ে বলে দিই আমার বান্ধবী 2-3 দিন আমাদের বাড়িতেই থাকবে। বাবা মা বলে, ঠিক আছে, নিয়ে আয়, সমস্যা নেই, ও তো আমাদের মেয়ের মতোই। আমি আমার বান্ধবীকে আমাদের বাড়িতে নিয়ে আসি। পরের দিন আমি অফিসে চলে যাই। অফিস ছুটি হওয়ার পর অফিসের গাড়িতে করেই আমি যখন আজিমপুর আসি, ঠিক তখনই চারিপাশে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ না থাকার কারণে আশেপাশে সবকিছু অন্ধকার হয়ে যায়। আমি আমার ব্যাগ থেকে ফোনটা বের করে সেটার ফ্ল্যাশ জ্বালিয়ে হাঁটছিলাম। আমি আমার বাড়ির পথেই ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমি লক্ষ্য করি এখন আমি আমার বাড়ির পথে নেই। আমি এখন সেই পথ ধরে হাঁটছি, আজিমপুর কবরস্থানের পাশে যে পথ আছে সেই পথ ধরে। আমি তো অনেক ভয় পেয়ে যাই, কারণ আজকে আমি ফোনে কথা বলছিলাম না, আজকে আমি কি করে আবার এই পথে এলাম। আমি অনেক ভয় পেয়ে যখন সেখান থেকে দৌড়াতে শুরু করলাম, ঠিক তখনই আমার পেছন থেকে কেউ বলে উঠল, ভয় পাবেন না, আমি আছি আপনার পেছনে। আমি ঘুরে তাকিয়ে দেখি ইব্রাহিম দাঁড়িয়ে আছে। আমি ইব্রাহিমকে দেখে কিছুটা নর্মাল হই আর তাকে বলি, আপনি আপনি এখানে? আপনি জানেন আজকেও না আমি হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেছি। ইব্রাহিম বলে, আজকে আপনি নিজে থেকে পথ হারাননি, আজকে আমি আপনার পথ হারাতে সাহায্য করেছি। আমি বলি, মানে কি? ইব্রাহিম বলে, দেখুন, আমি কোনো মানুষ না, আমি একটা জিন, তবে আমি কোনো খারাপ জিন না, আমি ভালো একটা জিন। আমি বুঝতে পারছি আপনি অনেক বড় একটা বিপদে আছেন। আমি ইব্রাহিমকে বলি, আসলে কি আপনি একটা জিন? ইব্রাহিম বলেন, হ্যাঁ, আমি একটা জিন, আর তুমিও কোনো মানব কন্যা না, তুমি হচ্ছে একটা জিনের কন্যা। আমি বলি, কি বলছেন এসব বাজে বাজে? আমার বাবা মা বাড়িতে আছেন, আসুন দেখে যান, তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন তারা কোনো জিন না, তারা মানুষ। ইব্রাহিম বলেন, আমি তাদের কথা বলছি না, তারা শুধু তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। আমি তোমার আসল বাবার কথা বলছি। তোমার আসল বাবা যে, সে একটা জিন, তার নাম হচ্ছে মিনহাজ।
সে আমার চাচা যান। তোমার বাবা আর আমার বাবা আপন দুই ভাই। তোমাকে খোঁজার সন্ধানে আমি বেরিয়েছি। আমি বললাম, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। এখন আপনাকে দেখে আমার ভয় হচ্ছে। আমি বাড়িতে চলে যাচ্ছি। ইব্রাহিম আমার পেছন থেকে বলে, আমি যতক্ষণ না চাইবো তুমি এখান থেকে চলে যাও, ততক্ষণ এই মায়ার বাঁধন কাটিয়ে কোথাও যেতে পারবে না। আমি ইব্রাহিমের কোনো কথা না শুনে সেই অন্ধকার রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিন্তু অনেকক্ষণ হাঁটছিলাম, রাস্তা যেন শেষ হচ্ছে না। আমি ঘুরে ফিরে ইব্রাহিমের কাছে এসে দাঁড়াচ্ছিলাম বারবার। আমি ইব্রাহিমকে বলি, এই মায়ের খেলা বন্ধ করেন, আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দেন। আমার বাবা মার সত্যি আমার জন্য অপেক্ষা করছেন। ইব্রাহিম বলে, তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি সত্য কথা বলছি, তারা তোমার আপন বাবা মা না। ঠিক আছে, আমি তোমাকে এখনই মায়ের বাঁধন থেকে মুক্ত করে দিচ্ছি। তুমি আজ বাড়ি ফিরে তোমার মা বাবার ঘরে গিয়ে তাদের আলমারিটা খুলে ফেলবে, আর দেখবে সেখানে তোমার ছোটবেলার কিছু ছবি আছে আর একটা ডক্টরি রিপোর্ট আছে। সেই রিপোর্টে লেখা আছে, তোমার এখনকার মা কখনোই তার পেটের সন্তান আনতে পারবে না, তার একটা সমস্যা আছে। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, আজকে বাড়িতে গিয়ে নিজের চোখে দেখে নিও। আমি রাতে তোমার সাথে দেখা করতে আসব। তোমার অনেক বড় বিপদ, যাও এখন তুমি তোমার বাড়িতে যাও। কিন্তু আমি সত্যি কথা বলছি ইভা। আমি ইব্রাহিমকে বলি, আমার নাম ইভা না, আমার নাম হচ্ছে শান্তা। সেদিন তো আপনাকে বলেছিলাম। ইব্রাহিম বলে, সেটা তো তোমার পালিত বাবা মা রেখেছে, কিন্তু তোমার আসল বাবা মা তোমার নাম রেখেছিল ইভা। আমি কোনো কথা বলি না। আমি তখন সেখান থেকে বাড়ি ফিরে আসি। বাড়িতে আসার পর আমার মনটা খারাপ ছিল। বাবা মা আমার কাছে এসে বলে, কিরে শান্তা, কি হয়েছে তোর? আমি বলি, না কিছু না। বাবা মা যখন ঘুমিয়ে পড়ে, আমি লুকিয়ে লুকিয়ে বাবা মায়ের ঘরে চলে যাই আর তাদের আলমারি খুলে সেখান থেকে ছবিগুলো আর সেই ডক্টরি রিপোর্টটা বের করে আমার ঘরে নিয়ে আসি। আমি দেখি সেখানে আমার ছোটবেলার কিছু ছবি আছে আর তার সাথে আছে একটা রিপোর্টের ফাইল। আমি সেই মেডিকেল রিপোর্টের ফাইলটা খুলে দেখি সেখানে আমার বাবা মায়ের নাম লেখা। সেখানে স্পষ্টভাবে লেখা আছে, আমার মা কখনোই তার গর্ভে সন্তান আনতে পারবে না। এটা দেখে আমি পুরোপুরি অবাক হয়ে যাই। তার মানে আসলেই তারা আমার আপন বাবা মা না, আমার বাবা মা অন্য কেউ। এর মানে কি ইব্রাহিম সত্য কথা বলেছে? ঠিক তখনই আমার ঘরে এসে হাজির হয় ইব্রাহিম। ইব্রাহিমকে হঠাৎ করে আমার পেছনে দেখতে পেয়ে আমি অনেকটা ভয় পেয়ে যাই। ইব্রাহিম আমাকে শান্ত করে বলে, আমি তো তোমাকে বলেছি আমি কোনো মানুষ না, আমি একটা জিন। আমি যেখানে ইচ্ছে চলে আসতে পারি। আমি দুঃখিত, আমার জন্য তুমি ভয় পেলে কি? এখন বিশেষ হচ্ছে, তোমার হাতে সকল প্রমাণ আছে আর আমি যে জিন এটা তো দেখতেই পারছো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি খাটের উপরে বসে পড়ে আর মাথায় হাত দিয়ে ভাবতে থাকি, আসলে কি ইব্রাহিম যা যা বলছে সকল কিছু সত্য? তাহলে আমার বাবা সে এখন কোথায় আছে? ইব্রাহিম আমাকে বলে, তোমার বাবা এখন জিনপুরীর জগতে আছে ইভা। তুমি কি যাবে তোমার বাবার সাথে দেখা করতে? বলি, হ্যাঁ যাব। আমার জানতে হবে আমার মা কোথায়, সকল কিছু আমাকে জানতে হবে। ইব্রাহিম বলে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, কারণ এই পৃথিবীতে এখন তোমার অনেক বড় বিপদ। আমি ইব্রাহিমকে বলি, কোন বিপদের কথা বলছেন আপনি? আমি ঠিক বুঝতে পারছি না। গত 2 দিন আগে তুমি আমার বান্ধবীর বাড়িতে ছিলে। তোমার বান্ধবীর কাছে মালাকুল নামক একটা জিন আসে। সেই জিনটা তোমার বান্ধবীর সাথে মিলিত হয়। আমি বলি, হ্যাঁ আমার মনে আছে, কিন্তু সেটা তো আমার বান্ধবীর বিপদ। সেই বিপদ আমার হতে পারে কি করে? সেই জিনটা যখন তোমাকে দেখে তখনই সে তার পরিকল্পনা পরিবর্তন করে ফেলে। কারণ হচ্ছে, তোমার ভিতরে আছে অসীম শক্তি। তুমি আর 5টি পরী থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী। তোমার বাবা একটা অনেক শক্তিশালী জিন, আর তোমার মা ছিল মানবজাতির একটা সাধারণ মানুষ। তাদের বিয়ে হয়েছিল আর তাদের কন্যা হচ্ছে তুমি ইভা। তোমার ভিতরে অনেক শক্তি আছে, সেই মালাকুন তোমাকে বিয়ে করতে চায়। তোমার সাথে যদি একবার সে মিলিত হতে পারে, তাহলে তোমার গর্ভ থেকে বের হয়ে আসবে সেই মালাকুনের শক্তিশালী ভয়ঙ্কর সন্তান। অনেক অনেক মানুষের জীবনকে সেই সন্তান ধ্বংস করে ফেলবে। যে করেই হোক সেই মালাকুনের হাত থেকে তোমাকে বাঁচতেই হবে। আমাদের জগতেই তুমি সব দিক থেকে সেফ করতে পারবে। ইব্রাহিম তার হাত দুটি আমার দিকে বাড়িয়ে দেন আর বলে, আমার হাত দুটি ধরো, এখন আমি তোমাকে নিয়ে যাব আমাদের জগতে, যেখানে আছে তোমার আসল বাবা। আমি ইব্রাহিমের হাত দুটি ধরি। ইব্রাহিম তার শক্তির মাধ্যমে আমাকে নিয়ে আসে তাদের জগতে। আমি দেখি এই জগৎটা আমাদের জগতের মতোই, চারিপাশে অনেক বাড়িঘর, কিন্তু সেখানে যতগুলো মানুষ চলাফেরা করছিল তারা সকলেই ছিল অনেক স্বাস্থ্যবান আর অনেক উঁচা লম্বা। দেখলেই বুঝতে পারছিলাম এরা সকলেই হচ্ছে জিন জাতির। জগতের চারিপাশে খুব সুন্দর মিষ্টি ঘ্রাণ আসছিল। মনে হচ্ছিল অদ্ভুত একটা ফুল বাগান আশেপাশে আছে। ইব্রাহিম আমাকে বলে, এটাই হচ্ছে আমাদের জগৎ, আসো তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে।
ইব্রাহিম আমাকে নিয়ে সেই জগতের অনেক সুন্দর একটা বাড়ির ভেতরে প্রবেশ করে। সে বাড়ির ভেতরে প্রবেশ করার পর আমি দেখতে পাই একটা বৃদ্ধ লোক একটা চেয়ারের উপর বসে আছে, আর তার পাশে আর একটি বৃদ্ধ লোক বসে আছে। ইব্রাহিম আমাকে বলে, ওই যে ওইটা হচ্ছে তোমার বাবা, আর তার পাশে তার ছোট ভাই, মানে আমার বাবা। আমি তখন সেদিকে এগিয়ে যাই। আমাকে দেখে আমার আসল বাবা উঠে দাঁড়ায় আর আমাকে এসে জড়িয়ে ধরে আর বলে, আমাকে দেখে আমার আসল বাবা উঠে দাঁড়ায় আর জড়িয়ে ধরে বলে, আমি তো কখনো ভাবতেই পারিনি তুই কখন আমার কাছে ফিরে আসবি। তোর কথা আমার সবসময় মনে পড়েছে, আর তোকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কিন্তু ইব্রাহিম আমাকে কথা দিয়েছিল চাচাজান আপনি ভেঙে পড়বেন না, যে করে হোক আমি ইভাকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো আর আপনাদের মোলাকাত করাবো। আমার বাবা তখন ইব্রাহিমকে বলে, অনেক ধন্যবাদ বাবা, তুই তোর কথা রেখেছিস। কেন জানি না সেই জিনটার কান্না দেখে আমার চোখেও পানি চলে আসে, হয়তো সে আসলেই আমার বাবা হয়। আমি বলি, আপনি যদি আমার বাবা হন তাহলে আমার মা কোথায়? আর আপনি কেন আমার কাছে আমাকে না রেখে, আপনার কাছে না রেখে সে পৃথিবীতে আমার পালিত বাবা মার কাছে আমাকে রেখে এসেছিলেন? তখন আমার আসল জিন বাবা আমাকে সকল কিছু খুলে বলেন। সে বলে, আজ থেকে আরও 30 বছর আগের কথা। আমি একটা মাদ্রাসায় পড়ালেখা করতাম মানুষ রূপে। সে মাদ্রাসায় তোর মা মানে আকলিমা পড়ালেখা করত। আমি তাকে অনেক পছন্দ করতাম আর সেও আমাকে অনেক পছন্দ করত। আস্তে আস্তে আমাদের যখন বিয়ের বয়স হয়ে আসে তখন আমরা একে অপরকে নিজেদের মনের কথা বলি। আকলিমা আমাকে বলে সে আমাকে কত ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসতাম। তাই আমরা সিদ্ধান্ত নিই বিয়ে করব। আমি আকলিমার বাবা মার কাছে গিয়ে তোকে তোর মাকে বিয়ে করার প্রস্তাব দিই। তোর নানা নানু আমাদের বিয়েটা মেনে নেয়, কারণ আমার এক পৃথিবীতে অন্য কেউ ছিল না, আমি ছিলাম এতিম। এমনটাই বলেছিলাম আকলিমার বাবা মাকে। আমি যদি বলতাম আমার বাবা মা আসলে জিন আর আমার এক ছোট ভাই আছে, তারা সকলেই জিন জগতে থাকে, তাহলে আকলিমার বাবা মা কখনোই আকলিমার সাথে আমাকে বিয়ে দিত না। বিয়ের দিন রাতে আমি তোর মা আকলিমাকে বলেছিলাম যে আমি কোনো মানুষ না, আমি একটা জিন। সে সকল কিছু শুনেও আমাকে মেনে নিয়েছিল, বলেছিল এখন যখন বিয়ে হয়ে গেছে আমার এটা নিয়ে কোনো আপত্তি নেই। বিয়ের পর আমি তোর মাকে নিয়ে আলাদাভাবে থাকতে শুরু করি। বিয়ের 3 বছর পর তুই তোর মার গর্ভে আসিস। আমি আর তোর মা অনেক খুশি ছিলাম। তোকে পৃথিবীতে আনার পর আমাদের সংসারটা আলোতে ভরে যায়, কিন্তু এই সুখ বেশি দিন আমার কপালে সয় না। একদিন রাতে তুই তোর মা আর আমি আমাদের ঘরে শুয়েছিলাম। তোর নাম রেখেছিলাম আমরা ইভা। আমাদের আদরের কন্যা ছিল তুই। তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল মা। আমরা যখন গভীরে ঘুমেছিলাম তখন আমাদের বাড়িতে 5 জন অঘরী তান্ত্রিকের আগমন ঘটে। তারা জেনে যায় যে আমি একটা জিন আর তোর মা একটা মানুষ। আমাদের মিলনের মাধ্যমে একটা কন্যা সন্তান পৃথিবীতে এসেছে, আর যার ভিতরে আছে অনেক শক্তি। কারণ তুই কোনো সাধারণ মানুষ না, তুই কোনো সাধারণ পরীও না, তোর ভেতরে আছে অনেক শক্তি। তাই সেই 5 জন তান্ত্রিক আমাদের বাড়িতে এসেছে তোকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা সেই শক্তি তাদের কাজে ব্যবহার করতে চেয়েছিল। তোর মা আমাকে বলে, এখনই তোমার শক্তির মাধ্যমে আমাদের মেয়ে ইভাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আমি সেই 5 জন অঘরী তান্ত্রিককে আটকানোর চেষ্টা করছি। আমি তখন তোর মা আকলিমাকে বলি, না আমি কোথাও যাব না, আমরা 3 জন মিলেই এখানেই থাকবো, যা হবে দেখা যাবে। তোর মা তখন আমাকে বলেছিল, তুমি একটা জিন, সেই তান্ত্রিকগুলো তাদের মন্ত্র বলে তোমাকে বন্দি করে ফেলবে, তুমি কোনোভাবেই তাদের কালো শক্তির সাথে পেরে উঠবে না। তাই বলছি তুমি আর বায়না করো না, এখনই এখান থেকে পালিয়ে যাও। আমাদের মেয়ে ইভাকে যে করে হোক বাঁচাতে হবে। আমি তোর মার কথা মতো পিছনের দরজা দিয়ে তোকে নিয়ে পালিয়ে যায়, আর তোর মা সেই 5 জন তান্ত্রিককে আটকানোর চেষ্টা করে। যখন তারা ঘরে ঢুকে দেখে তোকে নিয়ে আমি পালিয়ে গেছি, এই কারণে তারা অনেক রেগে যায়, আর তোর মা আকলিমাকে তারা হত্যা করে। এরপর সেই তান্ত্রিকগুলো আমার পিছু লেগে যায়। আমি তাকে বাঁচানোর জন্য তোর পালিত বাবা আমার বাড়ির দরজার সামনে রেখে তো তাদের দরজায় কয়েকটা টোকা দিয়ে সেখান থেকে পালিয়ে যাই। তারা তোকে দেখতে পায় আর তাদের ঘরে নিয়ে যায়। আমি সেই 5 জন তান্ত্রিকের হাত থেকে বাঁচার জন্য অনেক দূরে চলে যাই, আর যখন ফিরে আসি তখন দেখি তোর পালিত বাবা মা তোকে নিয়ে অন্য আরেকটি শহরে চলে গেছে। তোকে আমি অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। আজকে তোকে পেয়ে আমি অনেক খুশি। আমার বাবা কান্না করছিল। বাবাকে আমি বলি, আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। হে আল্লাহ, তুমি আমার মার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আমি আমার বাবাকে বলি, ইব্রাহিম তো বলছিল এখন নাকি আমার অনেক বড় বিপদ, সে মালাকুন সে আমাকে হাসিল করতে চায়, আমাকে বিয়ে করতে চায়। আমার মুখে এসব কথা শুনে বাবা ইব্রাহিমের কাছে জানতে চায় মালাকুন কে সে। ইব্রাহিম তখন সকল কিছু খুলে বলে। সবটা শুনে আমার বাবা আর আমার চাচা বজান বলেন, তুমি এখান থেকে
এখানে থাকবি বা সে মালাকুন আমাদের জগতে কোনোভাবে প্রবেশ করতে পারবে না। আর যদি এই জিন পরীদের জগতে সে প্রবেশ করে তাহলে এখানে থাকা সকল জিন পরীরা তাকে মেরে ফেলবে। সে একা আমাদের সাথে কখনোই পেরে উঠবে না। ইব্রাহিম বলে, না, এমনটা হবে না। ইভাকে আবারও তার দুনিয়ায় ফিরে যেতে হবে, কারণ সে যদি এখন তাদের দুনিয়ায় ফিরে না যায় তাহলে তার পালিত বাবা মাকে মালাকুন হত্যা করবে। আমার আসল বাবা আমার কাছে এসে বলে, তুই ভয় পাস না মা, তোর সাথে আমিও যাব, আমি দেখব সে মালাকুন তোর কি ক্ষতি করে। ইব্রাহিম বলে, চাচা যান, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। আপনি আমাকে দোয়া করে দেন যেন আমি সেই মালাকুনকে আটকাতে পারি। আমার বাবা বলে, ঠিক আছে, তোর উপরেই সকল বিশ্বাস করে আমার মেয়েটাকে আবারও তোর হাতে তুলে দিলাম। তুই যে করে হোক সে মালাকুনকে আটকাবি আর তাকে বন্দি করে নিয়ে আসবে আমাদের জগতে। ইব্রাহিম বলে, ঠিক আছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। চল ইভা, এখন তোমাদের জগতে আবার ফিরে যেতে হবে, নয়তো সে মালাকুন তোমার বাবাকে হত্যা করবে তোমাকে না পেলে। আমি আর ইব্রাহিম যখন সেখান থেকে ফিরে আসব তখন আমার বাবা ইব্রাহিমকে ডেকে বলে, দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আমার বাবা তখন ঘর থেকে একটা তলোয়ার এনে ইব্রাহিমের হাতে দিয়ে দেন আর বলে, এটা আমার তলোয়ারি, এই তলোয়ারির মাঝে আমি সকল শক্তি দিয়ে দিয়েছি। যা, এখন তুই সে মালাকুনের সাথে যুদ্ধ করে তাকে আটকাতে পারবি, তারপরেও নিজের খেয়াল রাখিস। ইব্রাহিম আমাকে নিয়ে আমাদের জগতে আবারও ফিরে আসার বলে, আমি তোমার আশেপাশেই থাকবো, মালাকুন যখন তোমার কাছে আসবে তখনই দেখা দেব, তুমি ভয় পেও না, সে মালাকুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি বলি, ঠিক আছে। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। প্রতি রাতে ইব্রাহিম আমার সাথে দেখা করতে আসেন আর বলে, মালাকুন কি তোমার কাছে এসেছিল? বলি, না, সে জিনটা আর আমার কাছে আসেনি। ইব্রাহিম বলে, ঠিক আছে, আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। আমি বলি, ঠিক আছে ভাইয়া। ভাইয়া মানে ভাইয়াকে? আমি বলি, কেন আপনি তো আমার চাচাতো ভাই আর আমাকে বাঁচানোর প্রতিজ্ঞা করেছেন, আপনি আমার আদরের সম্মানের বড় ভাই। আমার কথাটা শুনে ইব্রাহিম কিছুটা রাগ হয়ে বলে, এত ভাইয়া ভাইয়া বলতে হবে না, আমি জানি আমি তোমার চাচাতো ভাই, তুমি আমাকে ইব্রাহিম বলি ডাকবা। আমার ভাইয়া ডাক শুনতে ভালো লাগে না। আমি বললাম, কেন, ভাইয়া ডাকলে কি হয়? ইব্রাহিম বলে, কিছু না। এটা বলে ইব্রাহিম রাগ করে আমাদের বাড়ির ছাদে চলে যায়। আমিও তার পিছনে পিছনে আমাদের বাড়ির ছাদে চলে আসি। চারিপাশে অন্ধকার। ইব্রাহিম মন খারাপ করে বেঞ্চের উপরে বসে পড়ে। আমি ইব্রাহিমের কাছে গিয়ে বলি, ওরে আমার আদরের ভাইয়া, কি হলো, রাগ করেছো? ঠিক আছে, এখন থেকে আর ভাইয়া বলবো না, জান বলবো। এখন বলো, হবে তো? ইব্রাহিম বলে, কি বলবে? আমি বলি, জান বলবো। এখন খুশি? জান কাকে বলে তুমি জানো? যাকে ভালোবাসে। তুমি কি আমাকে ভালোবাসো? আমি বলি, ভাইকে তো ভালোবাসা যায়। আমার মুখে ভাই ডাক শুনে ইব্রাহিম বলে, আরেকবার যদি ভাইয়া বলো তাহলে আমি এখান থেকে চলে যাব, তোমার কাছে কিন্তু আর আসবো না। আমি বলি, না না, তুমি চলে গেলে সেই জিনটা তো আমার কাছে চলে আসবে আর আমাকে বিয়ে করে ফেলবে, তুমি কি সেটা চাও? ইব্রাহিম বলে, না, কখনই না, আমি থাকতে সেই জিনটা তোমাকে বিয়ে করবে, আমি কি চেয়ে দেখবো নাকি? আমি সবসময় তোমাকে রক্ষা করব। আমি বলি, তাই কেন, তুমি কি আমাকে ভালোবাসো? ইব্রাহিম বলে, হ্যাঁ, ধরে নাও আমি তোমাকে ভালোবাসি। আমি বলি, কতটুকু? ইব্রাহিম বলে, অনেক, যেটা মুখে বলে বোঝাতে পারবো না, চোখে দেখতেও পারবো না। হৃদয় থেকে তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি ইব্রাহিম, সে প্রথম দেখাতেই, কিন্তু কখনো তোমাকে বলতে পারিনি। যখন আমি জানলাম তুমি একটা জিন তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, যাকে ভালোবাসলাম সে একটা জিন, এখন কি হবে? কিন্তু যখন জানলাম আমিও একটা পরী তখন থেকে অনেক ভালো লাগছে। কিন্তু ইব্রাহিম, আমি তো তোমাদের মতো শক্তি ব্যবহার করতে পারছি না। কখন আমি পারবো তোমাদের মতো শক্তি ব্যবহার করতে, তোমাদের মতো অদৃশ্য হতে, যে কোনো সময় আমাদের জগতে যেতে? ইব্রাহিম বলে, পারবে। যখন তুমি একটা জিনকে বিয়ে করবে, বিয়ের পর থেকেই তুমি পুরোপুরিভাবে একটা পরী হয়ে যাবে। আমি বলি, তাই বুঝি? তাহলে তোমার সাথে যখন আমার বাসর হবে সে রাতের পর থেকে কি আমি পরী হয়ে যাব? ইব্রাহিম বলে, ওমা, এখন দেখছি বাসরাতে স্বপ্ন দেখছো, আগে বিয়েটা হোক, চাচা জান আমাদের বিয়ে দিক, যদি না দেয় তখন কি হবে? আমি বলি, আমি আমার বাবার পায়ে ধরে কান্না করব, তারপরেও আমি তোমাকেই বিয়ে করব, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, আমার ইব্রাহিম জিনকেই লাগবে। ঠিক তখনই আমার ফোনে একটা কল আসে। আমি দেখি আমার বান্ধবী ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতে একটা মোটা কণ্ঠে ফোনের ওপাশ থেকে কেউ একজন বলছে, আমি তোমার বান্ধবী না, আমি হচ্ছি মালাকুন। দেখো, আর 1 ঘন্টার ভিতরে যদি তুমি না আসো তাহলে তোমার প্রিয় বান্ধবী আর এই পৃথিবীতে থাকবে না। তোমার হাতে সময় আছে 1 ঘন্টা, জলদি করে চলে আসো প্রিয় পাখি আমার। এটা বলেই ফোনটা রেখে দেয়। ইব্রাহিম বলে, তোমার বান্ধবীর ওপর মালাকুন ভর করেছে, তার অনেক বড় বিপদ, আমাদের এখনই সেখানে যেতে হবে। আমি বলি, ঠিক আছে, চলো আমরা এখনই যাব। ইব্রাহিম বলে, না, আমি তোমার সাথে আসতে পারবো না,
তাহলে মালাকুন বুঝে যাবে আর সাথে সাথে তোমার বান্ধবীকে মেরে ফেলবে। এক কাজ করো, সর্বপ্রথম তুমি চলে যাও, তুমি যে করে হোক তাকে বুঝিয়ে সুঝিয়ে তোমার বান্ধবীর শরীর থেকে আলাদা করবে। যখন সে তোমার বান্ধবীর শরীর থেকে বের হয়ে আসবে ঠিক তখনই আমি সেখানে উপস্থিত হতে পারবো আর সাথে সাথে তার সাথে যুদ্ধ করে তাকে বন্দি করতে পারবো। কিন্তু এখন গেলেই সে তোমার বান্ধবীকে মেরে ফেলবে, তারপর সেখান থেকে পালিয়ে যাবে, আমরা কিছুই করতে পারবো না। আমি ইব্রাহিমকে বলি, ঠিক আছে। আমি সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে যাই, বাবা মা আমার কাছে কারণ জানতে চাই। আমি তখন তো বাবা মাকে বলি, অনেক বড় একটা বিপদ চলে এসেছে, আমার বান্ধবীর শরীরটা ভালো না, তাই সেখান থেকে যেতে হবে। তোমরা চিন্তা করো না, এখন তো রাত 9টা বাজে, আমি উত্তরা চলে যেতে পারবো, আমি সেখানে গিয়ে তোমাদেরকে ফোন দেব। বাবা মা বলে, ঠিক আছে, সাবধানে যাবি। আমি বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আমার বান্ধবীর বাড়ির দিকে রওনা করি। আমি আমার বান্ধবীর বাড়িতে আসার পর তার ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিতে শুরু করি। দরজাটা নিজে থেকে খুলে যায়। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। আমি ঘরের ভিতরে প্রবেশ করি, ঘরটা অন্ধকার। তখনই মোটা কণ্ঠে আমার বান্ধবী খাটের ওপর বসে আমাকে বলে, এসে গেছো, আসো, তোমার অপেক্ষায় তো আমি আছি, তোমার গর্ভ থেকে বের হয়ে আসবে আমার বংশধর। এটা বলার সাথে সাথেই ঘরের বাতিগুলো নিজে থেকে আবার চালু হয়ে যায়। আমি দেখি আমার বান্ধবীর ঘরটা ফুল দিয়ে সাজানো, যেন একটা বাসর ঘর, আর সেই ঘাড়ের উপরে বসে আছে আমার বান্ধবী। তার চোখগুলো লাল, দেখে বোঝা যাচ্ছে তার ভেতরে আছে মালাকুন নামক সেই ভয়ানক জিনটা। সে জিনটা আমাকে বলে, আজকে তোমার সাথে আমার বাসরাত, আজকে তোমার গর্ভে আমার সন্তান আসতে চলেছে। এতদিন অপেক্ষায় ছিলাম আমি অনেক মেয়ের সাথে মিলিত হয়েছি, কিন্তু কারো গর্ভে আমার সন্তান আসেনি, তারা আমার সন্তানকে গর্ভে আনতে পারেনি। তারা তো তোমার মতন শক্তি নিয়ে জন্মগ্রহণ করেনি, তোমার ভেতরে আছে অনেক শক্তি, তোমার গর্ভে আসতে পারে আমার সন্তান, আসো আমার কাছে আসো। আমি রাগ করি না, কারণ আমি যদি এখন উত্তেজিত হয়ে যাই তাহলে মালাকুন আমার বন্ধুকে তার শরীরের ভেতর থেকেই হত্যা করবে। যে করে হোক মালাকুনকে আমার বান্ধবীর শরীরের ভেতরে থেকে আলাদা করতেই হবে। আমি মালাকুনের সামনে গিয়ে কান্না করতে করতে বলি, আমার বান্ধবীর কি দোষ? সে তো নিরপরাধ, তুমি তাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমি তোমার সাথে বাসর করতে রাজি আছি, আমার গর্ভে তোমার সন্তান আনতে রাজি আছি, আমার বান্ধবীকে তুমি ছেড়ে দাও। মালাকুন বলে, সত্যি তো? আমি বলি, হ্যাঁ সত্যি, বিশ্বাস করো, আমি তোমার সাথে আজকে রাতেই বাসর করব, তোমার সাথে সহবাস করব, তুমি যা যা বলবে সব কিছুই করবো, তারপরেও আমার বান্ধবীকে তুমি ছেড়ে দাও। মালাকুন হাসতে হাসতে বলে, আমি তো ভাবতেই পারছি না তুমি এত সহজে পোষ মেনে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে মিলিত হতে রাজি হয়ে গেছো, তাহলে আমি তোমার বান্ধবীকে ছেড়ে দিচ্ছি। এটা বলে আমার বান্ধবীর ভেতর থেকে বের হয়ে আসে মালাকুন আমার বান্ধবীর ভেতর থেকে বের হওয়ার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি দেখতে পাই আমার সামনে এখন দাঁড়িয়ে আছে মালাকুন নামক সেই ভয়ানক জিনটা, যার চেহারাটা ছিল অনেক ভয়ানক। তার চেহারায় বানরের মতো অনেক লম্বা লম্বা পশম ছিল, তার চোখগুলো ছিল পুরোপুরি সাদা, তার মুখে ছিল একটা বিচ্ছিরি হাসি, তার দাঁতগুলো ছিল অনেক বড় বড়। সে একটা কালো রঙের অদ্ভুত পোশাক পরে আছে, তার শরীর থেকে বিচ্ছিরি মাংস পচার গন্ধ আসছিল, আমার বমি চলে আসবে। মালাকুন তার জিহ্বাটা বের করে, আমি দেখি তার জিহ্বাটা সাপের মতো, মাঝখান দিয়ে কাটাই করা। সে আমাকে বলে, আসো তাহলে, আজকে আমাদের বাসরাত, তোমার শরীরে আজকে আমি আমার সকল শক্তি দান করব, আমাদের সন্তান তোমার গর্ভ থেকেই বের হয়ে আসবে, তুমি আজকে হয়ে যাবে আমার স্ত্রী। এটা বলে মালাকুন আমার দিকে এগিয়ে আসে, আমার হাত পাগুলো কাঁপছে। এরকম একটা ভয়ানক চেহারা জিন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে বলছিলাম, ইব্রাহিম তুমি কোথায়, চালু করে চলে আসো। সে ভয়ানক দেখতে মালাকুন জিন আমার দিকে এগিয়ে আসে, সে তার ভয়ানক দুটি হাত দিয়ে আমাকে স্পর্শ করে, আমাকে সেই বাসর ঘরের খাটের উপরে শুইয়ে দেয়। ঠিক তখনই সেই তার পেছন থেকে এসে দাঁড়ায় ইব্রাহিম মালাকুনকে ধরে দূরে ছুঁড়ে মারে, কিন্তু মালাকুনের কিছুই হয় না। মালাকুন জিনটা আবার উঠে দাঁড়ায় আর আমাদের দিকে এগিয়ে আসে। ইব্রাহিম তখন আমার বাবার দেয়া সেই তরবারিটা বের করে, কিন্তু সেটাকে দেখে মালাকুন জোরে জোরে হাসতে শুরু করে। মালাকুন ইব্রাহিমকে বলে, তোর কোনো ধারণাই নেই আমার শক্তি সম্পর্কে। এটা বলে মালাকুন ইব্রাহিমের উপর ঝাঁপিয়ে পড়ে। ইব্রাহিম পুরো শক্তি দিয়েও তার সাথে যুদ্ধ করছিল, কিন্তু সে কোনোভাবেই মালাকুনের সাথে পেরে উঠছিল না। একটা পর্যায়ে মালাকুন নামক সে ভয়ানক জিনটা ইব্রাহিমের গলা চেপে ধরে, আর ইব্রাহিমকে যখন হত্যা করে ফেলবে ঠিক তখনই আমি পেছন থেকে সেই মালাকুনের গায়ে আঘাত করি। মালাকুন আমার আঘাত পেয়ে অনেক দূরে ছিটকে পড়ে, কিন্তু আমি তো সাধারণভাবে আঘাত করেছি, এত শক্তি আমার ভেতরে কোথা থেকে এলো? মালাকুন তখনই সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে আমাকে বলে,
আমি আবারও ফিরে আসব, অবশ্যই ফিরে আসব। মালাকুন চলে যাওয়ার পর ইব্রাহিম আমার কাছে আসার বলে, আজকে তোমার জন্যই আমি প্রাণে বেঁচে গেলাম, নয়তো সে ভয়ানক জিনটা আমাকে মেরেই ফেলত। আমি ইব্রাহিমকে বলি, যেখানে তুমি তার সাথে পেরে উঠছিলে না সেখানে আমার সামান্য আঘাতে সে কিভাবে এত আঘাত পেল? ইব্রাহিম বলে, তোমার শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই, তোমার ভেতরে আছে অসীম শক্তি। তোমাকে আগেও বলেছিলাম, এখনও তুমি তো পুরোপুরি শক্তি খুঁজেও পাওনি। যদি পুরোপুরি শক্তি তুমি ব্যবহার করতে পারো তাহলে তোমার এই সাধারণ আঘাতের ফলে সেই মালাকুন নামক শয়তান জিনটা এখানেই ধ্বংস হয়ে যেত। আমি ইব্রাহিমের কথায় বুঝতে পারি আমার ভেতরে কত শক্তি আছে। আমি আর ইব্রাহিম মিলে আমার বান্ধবীর জ্ঞান ফেরাই। ইব্রাহিম দেখে আমার বান্ধবীকে বলে, এই ছেলেটা কি? আমি বলি, তুই আগে শান্ত হ, এটা হচ্ছে আমার চাচাতো ভাই। আমার প্রিয় বান্ধবী সবকিছু খুলে বলি আমি সবকিছু। যেহেতু আমার বান্ধবী নামক মালাকুন নামক সে ভয়ানক জিনটাকে দেখেছে, এই কারণে সে জিনদের বিশ্বাস করে। সে জানে এই পৃথিবীতে জিন আছে, কারণ তার সাথেই তো রাতের পর রাত এত ভয়ানক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমার বান্ধবী বলে, এখন আমি সে ভয়ানক জিনের হাত থেকে কিভাবে বাঁচব? ইব্রাহিম তার পকেট থেকে একটা তাবিজ বের করে আর বলে, এটা আপনি আপনার হাতে রাখতে পারেন, আমি আপনার ঘরটা বন্ধ করে দিচ্ছি। সে শয়তান মালাকুন নামক জিনটা আর কখনোই আপনার কাছে আসতে পারবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। এবার এখন তোমাকে নিয়ে আমাদের জগতে যেতে হবে, কারণ মালাকুন যে কোনো সময় তোমার বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। সে তো যাওয়ার আগে একটা সতর্ক বাণী দিয়ে গেল, এই পৃথিবীতে থাকাটা তোমার আর ঠিক হবে না, এখনই আমাদের জিনপুরীর সাথে জগতে চলে যেতে হবে। আমি আমার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে ইব্রাহিমের সাথে চলে আসি আমাদের জিনপুরীর জগতে। আমাদের কেন বললাম? কারণ এখন আমি জানি আমি কোনো সাধারণ মানুষ না, আমিও তাদের মতো একটা পড়ি, আর সাধারণ কোনো পড়ি না, আমার ভেতরে আছে অনেক বেশি শক্তি। ইব্রাহিম আমাকে নিয়ে আমার বাবার কাছে যায় আর সকল ঘটনা খুলে বলে। বাবা তখন বলে, তাহলে তো সেই মালাকুন জিনটা অনেক বেশি শক্তিশালী, কারণ আমার সকল শক্তি দেওয়া সেই তরবারি তার কোনো ক্ষতি করতে পারেনি। ইব্রাহিম বলে, আজকে যদি ইভা সঠিক সময় আমাকে সাহায্য না করতো তাহলে সে আমাকে মেরে ফেলতো। আমার বাবা বলে, আমি জানি আমার মেয়েটা কত শক্তিশালী। ইভা, তুমি এখন থেকে আমার সাথে এখানেই থাকবে, আমাদের জগতেই, তোমাদের জগতে যাওয়ার দরকার নেই। এভাবে কয়েকদিন আমি সেই জিনপুরীর জগতেই থাকতে শুরু করি। এই জগৎটা অনেক সুন্দর ছিল, সকলে আমাকে তাদের নিজের আপন মনে করা শুরু করে। আমিও সেখানে থাকা সকল জিনপুরীদের নিজের আপন পরিবারের মতোই দেখতে শুরু করি। এখন থেকে এরাই আমার সব কিছু। একদিন ইব্রাহিম তাড়াহুড়ো করে আমাদের বাড়িতে আসে আর আমার বাবাকে ডাকতে শুরু করে, চাচা যান কোথায় আপনি? চাচা যান কোথায়? আমি ঘর থেকে বের হয়ে আসি, বাবা বের হয়ে আসি। কি হয়েছে ইব্রাহিম, এভাবে ডাকছো কেন? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? ইব্রাহিম বলে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সে মালাকুন নামক শয়তান জিনটা তোমার পালিত বাবা মাকে তুলে নিয়ে গেছে তার জগতে। সে চিঠি পাঠিয়েছে, আজকের ভিতরে যদি তোমাকে সে জগতে না নিয়ে যাই আর তার হাতে না তুলে দেই, তাহলে তোমার বাবা মাকে সেই মালাকুন নামক শয়তান জিনটা একেবারের জন্য মেরে ফেলবে। আমি এই কথা শুনে কান্না শুরু করে দিই, কারণ হতে পারে তারা আমার আপন বাবা মা না, তারপরও ছোট থেকে তারাই আমাকে লালন পালন করে বড় করেছে। আজ তাদের এত বড় বিপদ, আমি কিভাবে চুপ করে থাকব? আমি আমার বাবাকে বলি, বাবা আমি যেখানে যাব আমি সেখানে যাব, আমার বাবা মাকে উদ্ধার করতেই হবে, বাবা তুমি অনুমতি দাও। তারা আমার পালিত বাবা মা হলেও সবসময় আমাকে অনেক যত্ন করেছে, তুমি অনুমতি দাও বাবা। আমার বাবা বলে, ঠিক আছে, তুমি সেখানে যাবে, কিন্তু এই রূপে না। তোমাকে আজকে আমি বিয়ে দেবো ইব্রাহিমের সাথে। বিয়ের পর তুমি তোমার পুরো শক্তি ব্যবহার করতে পারবে, তখনই তুমি সেই জগতে গিয়ে তোমার বাবা মাকে মুক্ত করতে পারবে সেই মালাকুন নামক শয়তান জিনের হাত থেকে। সেদিন রাতের ভেতরেই ইব্রাহিমের সাথে আমার বিয়ে করিয়ে দেয় আমার চাচা আর আমার বাবা। এই জগতে আমাদের বিয়ে হয়। বাসরাতে আমি নতুন বউ সেজে বসেছিলাম, মনটা অনেক খারাপ ছিল, কারণ আমার পালিত বাবা মাকে তুলে নিয়ে গেছে সেই ভয়ানক জিনটা। ইব্রাহিম জামাই সেজে আমার ঘরে প্রবেশ করলো, দরজাটা লাগিয়ে বাসর ঘরে খাটের উপরে এসে বসলো। ইব্রাহিম দেখলো আমার মনটা খারাপ। ইব্রাহিম বলল, আমারও কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু আমরা যে নিরুপায়, আজকে রাতের ভেতরে যদি আমরা মিলিত না হই তাহলে তুমি তোমার পুরো শক্তি ব্যবহার করতে পারবে না। আমার অনেক কষ্ট হচ্ছে আমার বাবা মায়ের জন্য, কিন্তু যে কোনো কারণেই হোক আমার আসল শক্তি সম্পর্কে জানতে হবে। আমি ইব্রাহিমকে জড়িয়ে ধরে আর বাসরাতের কার্যক্রম শুরু করি। সেদিন রাতে আমি আর ইব্রাহিম মিলিত হই, আর আমি অনুভব করতে পারি আমার ভিতরে কত শক্তি আছে। আমি পুরোপুরি এখন একটা পরী হয়ে গেছি। আমি ইব্রাহিমের সাথে পরের দিন বিকেলবেলায় রওনা করি সেই অন্ধকার জগতের দিকে। চোখের পলকে ইব্রাহিম আর আমার শক্তি ব্যবহার করে হাজির হয়ে যায় সেই অন্ধকার জগতে।
মালাকুনের জগতে আমি হাজির হওয়ার সাথে সাথে মালাকুনের গোলামেরা আমাদের ঘিরে দাঁড়ায়। আমি দেখি অনেক ভয়ানক ভয়ানক কিছু জিন আমাদের চারিপাশে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে, কোনো চালাকি করবেন না, দয়া করে আমাদের সাথে আসুন, নয়তো আমাদের মালিক আপনার বাবা মাকে হত্যা করবে। আমি আর ইব্রাহিম তাদের সাথে মালাকুনের প্রাসাদে প্রবেশ করি। আমি দেখি আমার বাবা মা অজ্ঞান হয়ে পড়ে আছে। মালাকুন আমাকে দেখে বলে, আমার বউ, তুমি চলে এসেছ। দেখো, তোমার বাবা মাকে তুলে নিয়ে এসেছি। আজকে আমি তোমাকে বিয়ে করবো আর আমাদের বাসর হবে। এটা বলে মালাকুন আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। আমি আস্তে আস্তে ইব্রাহিমকে বলি, আমি মালাকুনের সাথে যুদ্ধ শুরু করবো এখনই। তুমি কোনোভাবে আমার বাবা মাকে নিয়ে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার সাথে আমাদের জগতে দেখা করব। ইব্রাহিম বলে, ঠিক আছে। মালাকুন আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আর আমার ঘাড়ে চুমু দিতে শুরু করে। ওই সুযোগে ইব্রাহিম আমার বাবা মাকে বাঁচিয়ে নেয় সেখান থেকে আর তার শক্তির মাধ্যমে অদৃশ্য হয়ে যায়। ইব্রাহিম চলে যাওয়ার পর আমি মালাকুনকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিই আর বলি, গতকাল রাতেই আমার বিয়ে হয়ে গেছে ইব্রাহিমের সাথে। এই কথা শুনে মালাকুন একটা চিৎকার দিয়ে বলে, না, এটা হতে পারে না। তোমার ভিতরে যত শক্তি আছে সেটা শুধু আমি পেতে পারি। কি করে তুমি আরেকজনকে বিয়ে করলে? মালাকুন অনেক রেগে গিয়ে আমাদের দিকে হামলা করতে আসে, কিন্তু এখন আমি অনেক শক্তিশালী। মালাকুনের কোনো ধারণাই নেই আমার ভেতরে এখন কত শক্তি আছে। আমি আমার পুরো শক্তি দিয়ে মালাকুনকে আক্রমণ করি। মালাকুন সেই প্রাসাদের দেয়াল বেয়ে ফেটে গিয়ে পড়ে। আমিও সেখানে চলে আসি। মালাকুনের সাথে আমার শুরু হয় একটা ভয়ানক যুদ্ধ। আমি মালাকুনকে অনেক আঘাত করি। আমি তাকে প্রাণে মারতে চাই না, আমি তাকে ছেড়ে দেই। আমি বলি, এবারের মতো আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আবার যদি কখনো আমার পরিবারের কাছে তুমি আসো তাহলে সেদিন তোমাকে আর মাফ করব না। মালাকুন আহত অবস্থায় পড়েছিল। আমি সেখান থেকে অদৃশ্য হয়ে আমার বাবা মায়ের বাড়িতে চলে আসি। আমি দেখি বাবা মাকে নিয়ে ইব্রাহিম ঘরে বসে আছে। বাবা মায়ের জ্ঞান ফিরে এসেছে। বাবা মা ইব্রাহিমের মুখে সবকিছু শুনতে পেরেছে। আমার বাবা মা আমাকে জড়িয়ে ধরে বলে, হতে পারে তুই আমাদের আপন মেয়ে না, কিন্তু সবসময় তোকে আমরা নিজেদের মেয়ের মতোই দেখেছি। বিশ্বাস কর, আমরা জানতাম না তুই একটা পরী, তোর বাবা এত বড় একটা শক্তিশালী জিন। আমি তখন আমার পালিত বাবা মাকে বলি, তোমাদের কাছে আমি অনেক ঋণী, তোমাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। বাবা মা, তোমাদের এই পৃথিবীতে তো তেমন কেউ নেই, একমাত্র রোজগার করতাম আমি। বাবার তো অনেক বয়স হয়ে গেছে, দয়া করে আমার সাথে তোমরা আমাদের জগতে চলে আসো। সেখানে তোমাদের কোনো কষ্ট হবে না, যাবে, আর সেখানে সবসময় আমি তোমাদের কাছে থাকবো। আমার পালিত বাবা মা বলে, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। আমি বলি, কী শর্ত? তারা বলেন, আমরা কখনই তোকে ইভা নামে ডাকবো না, আমাদের দেওয়ার নাম শান্তা বলি ডাকবো। আমি বললাম, ঠিক আছে, তোমরা আমাকে শান্তা বলেই ডেকো। ইব্রাহিম আর আমি আমাদের শক্তি ব্যবহার করে আমাদের পালিত বাবা মাকে নিয়ে হাজির হয়ে যাই আমাদের জিনপুরীর জগতে। আমার আসল বাবা মা আমার কাছে এসে জানতে চায় এরা কারা। আমি তাদের সাথে আমার বাবার পরিচয় করিয়ে দিই। আমার বাবা বলে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ। ইভা শুধু আমার মেয়ে না, তাকে আপনারাই বড় করেছেন, সে আপনাদেরও মেয়ে। আপনারা আজ থেকে এখানেই থাকবেন। আমার বাবার মুখে কথা শুনে আমার পালিত বাবা মা অনেক খুশি হয়। আমার বাবা ইব্রাহিমকে বলে, তাদেরকে নিয়ে ভেতরে যাও। ইব্রাহিম আমার পালিত বাবা মাকে নিয়ে ঘরে চলে যায়। আমার বাবা আমার কাছে এসে বলে, ইভা মা আমার, সে মালাকুনের সাথে কি করলি? আমি বলি, বাবা, তাকে আমি আহত করেছি, কিন্তু প্রাণে মারতে পারিনি। অনেক মারধর করেছি আর বলে দিয়েছি কখনোই যেন আমাদের পরিবারের উপর নজর না দেয়, তাহলে সেদিনই হবে তার শেষ দিন। তার প্রতি আমার অনেক মায়া হচ্ছিল। কখনো কাউকে প্রাণে হত্যা করিনি তো, তাই তাকে মারতে পারিনি বাবা। আমার মুখে কথা শুনে বাবা বলে, হাই হাই, এটা কি করলি মা? তুই জানিস এখন সে কি করবে? সে সোজা চলে যাবে তোর প্রিয় বান্ধবীর কাছে আর তার সাথে মিলন করে তার গর্ভ থেকেই বের করে নিয়ে আসবে তার বংশধরকে। আমি বলি, কিন্তু মালাকুন তো বলেছিল আগেও সে অনেক মেয়ের সাথে ঘুমিয়েছে, কিন্তু তার বংশধর নেওয়ার মতো কোনো শক্তিশালী মেয়েকে সে খুঁজে পায়নি। বাবা তখন বলে, তোর প্রিয় বান্ধবী তোর সাথে অনেক রাত ঘুমিয়েছে আর তোর অজান্তেই তোর শরীরের কিছু শক্তি তার শরীরে চলে গেছে। তোরা যখন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলি ঠিক তখনই এমনটা হয়েছে। আর এই সুযোগই এখন কাজে লাগাবে সেই মালাকুন নামক ভয়ঙ্কর জিন। তুই এখনই যা, তোর বান্ধবীকে উদ্ধার কর, নয়তো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আমি আমার শক্তি ব্যবহার করে আমার বান্ধবীর বাড়িতে চলে আসি, কিন্তু সেই ফ্ল্যাটে ঢোকার পর আমি যেটা দেখি সেটা দেখার পর আমি পুরোপুরি ভেঙে পড়ি। আমি দেখি আমার প্রিয় বান্ধবীর ছিন্ন ভিন্ন মৃতদেহটা বিছানায় শুয়ে আছে। আমার বান্ধবীর পেটের মাঝখান দিয়ে কাটাই করা, দেখে বোঝা যাচ্ছে তার পেট কেটে সেই বাচ্চাটাকে বের করে নিয়ে গেছে মালাকুন। সে তার বংশধরকে জন্ম দিতে সক্ষম হয়েছে। আমি কান্না করতে করতে বলি, আজকে আমার জন্য তুই প্রাণ হারালি, কিন্তু তোর মৃত্যুর বদলা আমি অবশ্যই নেব। সে মালাকুনকে আমি ছাড়বো না, তাকে আমি মেরে ফেলবো।
আমি আমার শক্তির মাধ্যমে অনেক খোঁজার চেষ্টা করি মালাকুনকে, কিন্তু সে মালাকুন নামক ভয়ঙ্কর জিনটাকে আমি আর খুঁজে পাই না। আমি আমাদের জগতে আবার ফিরে আসি। বাবাকে কান্না করতে করতে বলি, মালাকুন আমার বান্ধবীকে মেরে ফেলেছে। সে আমার বান্ধবীর গর্ভ থেকে তার বংশধরকে বের করে ফেলেছে। আমি প্রতিশোধ নিতে চাই। আমি আমার শক্তির মাধ্যমে অনেক চেষ্টা করেছি মালাকুন নামক সে জিনটার খোঁজ বের করতে, কিন্তু আমি তার কোনো খোঁজ পাচ্ছি না। তুমি কি আমাকে সাহায্য করবে বাবা? তুই যখন পারিসনি তাহলে আমিও পারবো না। কিন্তু আমাদের এই রাজ্যর মহারাজের কাছে গেলে সে তার শক্তির মাধ্যমে জানতে পারবে মালাকুন নামক সে ভয়ঙ্কর জিন এখন কোথায় আছে। আমি বলি, তাহলে মহারাজের কাছে আমাকে নিয়ে যাও বাবা। আমার বাবা সেদিনই আমাকে নিয়ে এই জিনপুরীর রাজ্য মহারাজ লুসিফারের কাছে আমাকে নিয়ে যায়। মহারাজ লুসিফারের কাছে যাওয়ার পর সে আমাকে দেখে বলে, কি মালাকুনের সংবাদ চাই তাই তো? আমি বলি, আপনি কিভাবে বুঝলেন? মহারাজ বলে, দেখো, আমি জানি তুমি অনেক শক্তিশালী একটা পরী, কিন্তু তোমার থেকেও শক্তিশালী অনেকে আছেন। এটা তোমার মানতে হবে, বুঝতে হবে। আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী একটা জিন। তাই আমি জানি এখন মালাকুন কোথায় আছে। আমি তোমাকে ঠিকানাটা বলে দিচ্ছি, তুমি সেখানে যাও, তোমার বান্ধবীর হত্যার প্রতিশোধ নাও। সেই ঠিকানাটা ছিল গভীর জঙ্গলে একটা ছোট্ট পাহাড়ের গুহাতে। আমি সেদিন রাতেই চলে যাই সেই গভীর জঙ্গলে, আর ওই পাহাড়ের গুহায় আসার পর আমি দেখি পাহাড়ের গুহার মাঝখানে অনেকগুলো কালো ভয়ঙ্কর জিন সেই মালাকুনকে পাহারা দিচ্ছে। তারা আমাকে দেখে আমার সাথে যুদ্ধ করতে এগিয়ে আসে, কিন্তু আমি চোখের পলকেই সবাইকে মেরে ফেলি। এখন আমি অনেক রেগে গেছি, কারণ এখন আমার চোখে ভাসছিল আমার প্রিয় বান্ধবীর মৃতদেহটা। আমি তার মৃত্যুটা কোনোভাবেই মানতে পারছিলাম না। আমি সকলকে হত্যা করে সেই পাহাড়ের গুহায় প্রবেশ করি। আমি দেখি আহত অবস্থায় একটা সিংহাসনের উপর বসে আছে মালাকুন নামক সেই ভয়ঙ্কর জিনটা। সেদিন যে তাকে আঘাত করেছিলাম সেই ক্ষতস্থানগুলো এখনও পূরণ হয়নি। সে আমাকে দেখে বলে, আমি জানতাম তুমি আসবে। তোর বান্ধবীর মৃত্যুর বদলা তুই নিতে আসবি, কিন্তু আমি তোর হাতে মৃত্যুবরণ করব না। এটা বলে মালাকুন নামক সেই ভয়ঙ্কর জিনটা তার নিজের তরবারি নিজের গলায় ঠিকে বলে, আমি তো চলে যাব, কিন্তু মনে রাখিস আমার বংশধর এই পৃথিবীতে চলে এসেছে। তার যখন 20 বছর হয়ে যাবে তখন সে তার থেকেও বেশি শক্তিশালী হয়ে যাবে। সে আমার মৃত্যুর প্রতিশোধ তোকে মেরে অবশ্যই নেবে। এটা বলে মালাকুন সেই তরবারি তার নিজের গলায় চালিয়ে দেয় আর সেখানে মৃত্যুবরণ করে। আমি সেই গুহা থেকে বের হয়ে আসি আর আমাদের জিনপরির জগতে আসি। আমি ইব্রাহিমকে সবকিছু বলি। ইব্রাহিম বলে, সে মালাকুন জিনের বংশধর এখন কোথায় আছে কেউ বলতে পারবে না, কারণ মালাকুন তার কালো জাদুর মাধ্যমে সেই বংশধরকে পৃথিবীর বুকে কোনো মানুষের ঘরে রেখে এসেছে। তারা দিনে দিনে একটা শয়তানকে বড় করবে, আর যখন তার 20 বছর হয়ে যাবে তখন মালাকুনের সেই ছেলে সেখানে থাকা সকলকে হত্যা করে তোমাকে মারার জন্য রওনা করবে। আমি বলি, ঠিক আছে, আমি অপেক্ষা করবো সেই মালাকুনের বংশধরের জন্য। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। দেখা যাক সে মালাকুনের ছেলে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে পারে নাকি আমি আমার বান্ধবীর হত্যার প্রতিশোধ নেব এবং তাকে হত্যা করে। প্রিয় লিসেনার, গল্পটি এখানে শেষ করছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।